মাঝে মাঝে একটা প্রশ্ন মাথার মধ্যে খুব ঘুরপাক খায়, আর আমাদের কম বেশি সবার মাথার মধ্যেই প্রশ্নটা এসেছে। আমরা যেখানে বসবাস করি এই পৃথিবীর বাইরেও কি কোথাও জীবন আছে? আমাদের গ্রহের বাইরেও অন্য কোনো গ্রহতে কি কেউ বসবাস করে? যদি বসবাস করে তাদের জীবন সেখানে কেমন? তারা কি খুব সুখে বসবাস করে সেখানে? আচ্ছা, কখনো মনে হয়েছে যে আকাশে একটার বদলে যদি 3টে সূর্য উঠত তাহলে কেমন হবে? আচ্ছা, যদি কোনোদিন এমন হয় যে সময় বা টাইম ওখানেই থমকে দাঁড়িয়ে গেল তাহলে কি হবে? কিন্তু একদিন এই ঘটনাগুলো সমস্ত কিছু বাস্তবে ঘটতে শুরু করলো একজনের সাথে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসটি স্টোরি। আজকের মুভির এই কাহিনী সম্পূর্ণ ভিডিওতে অনেকগুলো চমক দিতে চলেছে। তোমার আমার মতো সাধারণ একটা সরল সাদাসিধে মানুষের জীবন হঠাৎ করে পাল্টাতে শুরু করলো। এমন কি ঘটলো যে পৃথিবী ছেড়ে তাকে অন্য গ্রহে যেতে হলো? তাও আবার একবার নয়, অনেকবার। বরাবরের মতো একটা ইউনিক কাহিনী, এসডি স্টোরি প্রেজেন্টস টু ওয়ার্ল্ড। এটা ফ্রান্সের একটা মুভি যার আসল নাম হলো লেস ডেওক্স মন্ডেস। মুভি শুরু হয়, দেখা যায় এমন একটা দুনিয়া যেখানে 3টে সূর্য আছে এবং সন্ধে নামার সাথে সাথে সেই 3টে সূর্য অস্ত গিয়ে সেখানে 3খানা চাঁদ ওঠে। পৃথিবীর 1 মিলিসেকেন্ড ওখানকার 3 দিনের সমান। তবে আলাদা গ্রহ হলেও সেখানে যারা বসবাস করে তারা আমাদের মতো, অর্থাৎ মানুষের মতোই দেখতে। তবে সেখানে যেসব মানুষ থাকে তাদের ভাষা, জামাকাপড় সবকিছু একটু অন্য ধরনের, অনেকটা আমাদের পৃথিবীর আদিম যুগের মানুষদের মতো। অর্থাৎ আমরা তো আদিম গুহাবাসী মানুষ থেকে অনেকটা অ্যাডভান্স হয়ে গেছি, কিন্তু ওই গ্রহে মানুষেরা এখনও সেই আদিম যুগেই পড়ে আছে। সেই গ্রহে বেগামিনী নামে একটা জায়গা আছে। বেগামিনীর সব লোকজনকে জোটান নামে এক বিশাল অন্ধ দৈত্য এবং তার দলবল কৃতদাস বানিয়ে বন্দি করে একটা কেল্লার মধ্যে রেখেছিল। তবে তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে সেখানকার লোকেরা প্রচণ্ডভাবে কুসংস্কারে বিশ্বাস করত। আর তাই জোটান মানে সেই অন্ধ দৈত্যটা এটা বিশ্বাস করত যে মানুষের মাংস খেলে সে হয়তো আবার চোখে দেখতে পাবে। এবং এই জন্যই সেই দৈত্য মানে জোটানের লোকজনেরা বেগামিনীর কোনো লোক সেই কেল্লার বাইরে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়লে সোজা জোটানের গুহার ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হতো, যাতে তার মাংস খেয়ে জোটান নিজের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারে। এখানে দেখা যায় একটা কাঠের টুকরোকে, এই কাঠের টুকরোটাকে বলা হয় মালিৎজা। বেগামিনীর লোকেরা এই কাঠের টুকরোর মধ্যে লেখা কিছু ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করত। সেই মালিৎজাতে লেখা ছিল যে তাদের বাঁচাতে অন্য দুনিয়া থেকে একজন রক্ষক আসবেন, এবং সেটা আর কিছুদিনের মধ্যেই। সেখানে আরও লেখা ছিল যে সেই রক্ষক একজন অনেক বড় জাদুঘর হবে এবং সে আকাশে উঠতে পারবে। আর সেই রক্ষক যখন তাদের গ্রহে আসবে সে এই পবিত্র গাছটার উপরে এসে উপস্থিত হবে। মুভির দৃশ্য পাল্টায়, জায়গাটা পৃথিবী গ্রহ। পৃথিবীতে রেমি বাসানো নামে একটা লোক ছিল, তার ছেলের নাম থিও, মেয়ের নাম লিসা এবং স্ত্রীর নাম লুসিল। তারা একসাথে প্যারিসে থাকতো। রেমি একজন পেইন্টার, মানে ছবি আঁকে। তবে বর্তমানে সে পুরনো হয়ে যাওয়া ছবি যেগুলো থাকে, নষ্ট হয়ে যায়, সেগুলোকে আবার ঠিকঠাক করে আগের মতো করে তোলার কাজ করে। রেমি স্ত্রী লুসিল একটা কোম্পানিতে চাকরি করে, যেখানে তাকে বিভিন্ন গরিব দেশে গিয়ে এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করতে হয়। তাদের জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল। তবে একদিন হঠাৎ রেমি লক্ষ্য করে যে সে যেখানে বসেছিল সেটার ভেতরে কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি ঝটকা দিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর সেদিন রাতে খাওয়ার সময় তার বউ তাকে বলে, আমায় এবার বার্সেলোনা যেতে হবে, কিছু এনজিওর মিটিং আছে। এই কথা শোনার পর রেমির হাবভাব দেখে বোঝা যায় সে লুসিলকে সোজাসুজি বারণ না করলেও বারবার লুসিলের এইভাবে বাড়ি ছেড়ে বাইরে রাত কাটানোটা খুব একটা পছন্দ করে না। যাই হোক, সেদিন সোফায় বসে টিভি দেখার সময় রেমির আবার মনে হতে লাগে কেউ যেন সোফার ভেতর থেকে তাকে টানছে, আর সে সোফার ভেতরে ঢুকে যাচ্ছে। তবে সে এবারও ধরফর করে দাঁড়িয়ে পড়ে। এরপর রাতের বেলা রেমি যখন বিছানায় শুয়েছিল তখনও তার সঙ্গে একই জিনিস হয়, কিন্তু রেমি কোনোভাবেই বুঝতে পারে না যে সেদিন সকাল থেকে বারবার তার সঙ্গে এটা কি হচ্ছে। আর অন্যদিকে দেখা যায় সেই গ্রহটাকে বেগামিনীর লোকেরা তাদের রক্ষককে তাড়াতাড়ি ডেকে আনার জন্য বিভিন্ন মন্ত্রতন্ত্র পাঠ করা শুরু করে এবং নিজেদের মধ্যেই কি একটা যজ্ঞটজ্ঞ করা শুরু করেছে। আর এক সুরে তারা বলে চলেছে, আসুন প্রভু, আপনি নিজের দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় এসে আমাদের রক্ষা করুন। এরপর একদিন রেমি অসাবধানতাবশত তার স্টুডিওতে থাকা জলের কলটা খোলা রেখে দিয়েই সবাইকে নিয়ে বাড়ি চলে যায়। আর পরের দিন দেখা যায় সারা রাত ওই জলের কলটা খোলা থাকার কারণে পুরো স্টুডিও জলে ভরে গেছে। জল বিভাগের লোকেরা সেখানে এসে কাজও শুরু করে, আর রেমি নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো এক জায়গায় করতে ব্যস্ত হয়ে পড়ে। তাকে অনেক লোকে নিজের মূল্যবান পুরনো ছবি ঠিক করতে দিয়েছিল, সেগুলো জলে ভিজে প্রায় নষ্ট হতে বসেছে। এই সময় রেমি যখন জলের মধ্যে এদিক ওদিক ঘুরে জিনিসপত্র খুঁজছিল, হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে এক টানে জলের ভিতরে ঢুকিয়ে নিল। এবং অনেক কষ্টে রেমি যখন জল থেকে ওঠে সে দেখে একটা সম্পূর্ণ আলাদা জগতে সে চলে এসেছে, যেখানে একটার বেশি সূর্য এবং চারদিকে প্রচুর আলো। রেমির মাথায় ঘুরে যায়।
ব্যাপারটা কি সে কিছুই বুঝতে পারে না, সেই জায়গায় এলো কি করে। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে কিছু মানুষজনকে দেখতে পায়। রেমিকে দেখে সেখানকার সব লোকেরা ভাবে যে তাদের রক্ষক চলে এসেছে, তারা তাকে পারে উঠে আসতে বলে। কিন্তু এমন সময় পৃথিবীতে জল বিভাগের সেই লোকেরা রেমি ডুবে যাচ্ছিল ভেবে তাকে উদ্ধার করার চেষ্টা করে, এবং রেমি সেই দুনিয়ায় যেতে নিয়েও যেতে পারে না। সে আবার তার স্টুডিওর মধ্যেই ফিরে আসে। রেমি বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। এরপর রেমি স্টুডিওর দিকটা কোনো মতে একটু সামাল দিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে এসে রেমি লুসিলকে সব কথা বলতে গেলে লুসিল তাকে আরেকটা চমক দেয়। লুসিল বলে, রেমি, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলা হয়নি। আসলে আমি একজনকে ভালোবাসি, আর আমি তোমার সঙ্গে আর থাকতে পারছি না। তোমার কাছে তো আমার জন্য কোনো সময়ই নেই, না তুমি আমার দিকে ভালো করে দেখো, না আমার সঙ্গে ঠিক করে কথা বলো। তাই অ্যান্টোইন সেলার নামে আমার অফিসের একজনের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর আজ থেকে আমি তার সঙ্গেই থাকবো। এমনকি সে এটাও বলে অ্যান্টোইন এই বাড়িতেই এসেছে, নিচের তলায় বসে অপেক্ষা করছে, তুমি আবার নিচে গিয়ে কোনো ঝামেলা টামেলা করো না। বোঝো ব্যাপার, এরকম বউ থাকলে আর হার্ট অ্যাটাকের কি দরকার। একইভাবে রেমির মনেও ধাক্কা লাগে, সেই প্রচণ্ড অবাক হয়ে যায়। সে কখনো ভাবতেই পারেনি লুসিল তার সঙ্গে এটা করতে পারে। সে তার বউকে বোঝানোর চেষ্টা করলেও লুসিল কিন্তু তার কোনো কথাতেই শুনতে রাজি না। এরপর নিচে গিয়ে লুসিল আর অ্যান্টোইনের কথা শুনে রমি বুঝতে পারে যে তার বউ সত্যিই তার হাতের মধ্যে আর নেই, সে এখন অন্যের হয়ে গেছে। তাই সে মনের দুঃখে আর বেশি কথা না বাড়িয়ে সেই রাতের জন্য সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। রেমির যেহেতু আর অন্য কোথাও থাকার জায়গা নেই, তাই সে নিজের মা বাবার বাড়িতে যায়। আসলে রেমিরা মোট 8 ভাই বোন, আর রেমি হলো তার বাবা 7 নম্বর সন্তান। রেমিকে ছাড়া তার বাকি সব ভাই বোনই নিজেদের জীবনে সফল, তাই কোনোদিনই রেমির পরিবারে রেমির খুব একটা দাম বা ভ্যালু ছিল না। কেউ তাকে সরাসরি না বললেও রেমি বুঝতে পারে যে কেউই তার স্টুডিও বা ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সাহায্য করতে চায় না। এরপর রেমি তার মা বাবার বাড়িতে কফি নিতে রান্নাঘরে গেলে হঠাৎই সে লক্ষ্য করে সময় কেমন যেন থমকে গেছে। আশেপাশে সবকিছু যেন থমকে এক জায়গায় দাঁড়িয়ে আছে, এবং আবারও দেখা যায় যে আস্তে আস্তে মাটির মধ্যে ঢুকে যাচ্ছিল রেমি। কেউ যেন তাকে মাটির ভেতরে টেনে ঢুকিয়ে নিচ্ছে। রেমির মনে হতে থাকে তার পায়ের নিচে শক্ত মেঝেটা যেন নদীর জলের মতো তরল হয়ে গেছে, আর সেই জলে সে একটু একটু করে ডুবে যাচ্ছে। রেমি তার বাড়ির সবাইকে অনেক ডাকার চেষ্টা করে। সে চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, কেউ শুনতে পাচ্ছ, আমাকে বাঁচাও। কিন্তু তার চিৎকার কেউই শুনতে পায় না। আর রেমি একটা অতল সুড়ঙ্গ দিয়ে আবারও সেই দুনিয়ায় এসে পৌঁছে যায়। রেমি বুঝতে পারে না যে তার সাথে বারবার কি হচ্ছে এসব। রেমি আশেপাশে খোঁজ করতে থাকে যে কোথায় একটু সাহায্য পাওয়া যাবে যাতে সে নিজের বাড়িতে ফিরে যেতে পারে। কিন্তু একটু দূরে এসে রেমি কিছু লোককে দেখতে পায়। সে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু রেমি তাদের ভাষা কিছুই বুঝতে পারে না, আর তারাও রেমির ভাষাও বুঝতে পারে না। উল্টো সেই লোকগুলো রেমিকে তাড়া করতে শুরু করে। রেমি তাদের তাড়া খেয়ে সেই অন্ধ দৈত্য যার নাম জোটান তারই গুহার ভেতরে ঢুকে পড়ে। গুহার ভেতরে রেমিকে দেখতে পেয়ে জোটান তার ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। তবে রেমি কোনো মতে নিজের প্রাণ হাতে নিয়ে সেই গুহা থেকে পালিয়ে আসার চেষ্টা করে, এবং পালিয়ে আসতে গিয়ে সেই গ্রহ থেকে সে ছিটকে কোনো রকমের দেওয়াল ভেদ করে সবকিছু ভেঙে চুরে তার মা বাবার বাড়িতে এসে পৌঁছায়। তখন আশেপাশের সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, সময় আবার চলতে শুরু করে। তার বাড়ির লোকেরা কিছু একটা ভেঙে পড়ার আওয়াজ শুনে রান্নাঘর থেকে এসে রেমিকে ওই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তারা কিছুই বুঝতে পারে না। তারা রেমির সঙ্গে কথা বলার চেষ্টা করলে রেমি অজ্ঞান হয়ে যায়, কারণ সে বুঝতে পারছে না, তার ব্রেন নিতে পারছে না এই জিনিসগুলোকে যেগুলো তার সঙ্গে ঘটে চলেছে। এরপর ডাক্তারের কাছে নিয়ে গেলে তার জ্ঞান ফিরে আসে। রেমি তার আশেপাশে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে একটা অন্য জগতে চলে গেছিল, কিন্তু স্বাভাবিকভাবেই তার কথা কেউ বিশ্বাস করে না। পরের দিন রেমি স্টুডিওতে সে যাদের হয়ে ছবি ঠিক করার কাজ করত তারা, সেই স্টুডিওর মালিক, গোয়েন্দা, ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন সবাই এসে রেমিকে চেপে ধরে। কারণ সেই জায়গায় যেভাবে রেমির অসাবধানতার জন্য সেখানে জল ভরে গেছিল, ঠিক একইভাবে আগুনও ধরে যেতে পারত, আর বড় কোনো অ্যাক্সিডেন্টও হতে পারত। এছাড়াও এমন অনেক বড় বড় কাস্টমার ছিল যারা কিনা রেমির কাছে নিজেদের পুরনো ছবি ঠিক করাতো। তো এত বড় ঘটনা ঘটে যাওয়ায় সবাই সেখানে উপস্থিত হয়েছে। সেই মানুষজনের সঙ্গে কথা বলতে বলতে রেমি হঠাৎ করে দেখে আবার সবকিছু যেন থমকে গেল, সময় ওখানেই দাঁড়িয়ে গেল, আর একইভাবে রেমি আগের মতোই মাটিতে তলিয়ে যাচ্ছে। এরপর মুভিতে বেগামিনীর লোকেরা ঠিক যেমনটা বলেছিল একইভাবে তাদের সেই পবিত্র গাছের ওপরে এসে রেমি তাদের দুনিয়ায় অবশেষে পৌঁছেই যায়। রেমিকে দেখে তারা সবাই আনন্দে উচ্ছ্বাস করতে থাকে আর বলতে থাকে, আমাদের রক্ষক, আমাদের রাজা, যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, সে এসে গেছে। এবার আমরা মুক্তি পাবো, আমাদের রাজা আমাদেরকে মুক্ত করবে। যদিও রেমি তাদের ভাষা কিছুতেই বুঝতে পারে না, তবে তাদের অঙ্গভঙ্গি থেকে বুঝতে পারে যে রেমিকে তারা উড়ে দেখাতে বলছে। বোঝো ব্যাপার, মানুষের কি আর ডানা থাকে যে উড়ে দেখাবে? কিন্তু এতগুলো মানুষ যখন এতটাই কনফিডেন্স দেখাচ্ছে, রেমি ভাবলো একবার চেষ্টা করে দেখাই যাক না। কিন্তু মানুষ তো চাইলে আর উঠতে পারে না, তাই যা হওয়ার তাই হয়।
সেই গাছের থেকে রেমি মুখ থুবড়ে মাটিতে পড়ে। তারপর তারা রেমির ওপরে কিছু এক্সপেরিমেন্ট করে। তারা এক ধরনের ফল খাওয়ায় রেমিকে এবং সেটা খেয়ে রেমি সেখানকার লোকেদের ভাষা বুঝতে শুরু করে। তখন রিমে কিয়েল নামে সেখানকার একজন, যে নাকি প্রথম সেই মালিদ জাতের লেখা ভবিষ্যৎবাণী উদ্ধার করেছিল, সেই রেমিকে বেগামিনী এবং সেই অন্ধ দৈত্য জোটান এবং তার দলবল সম্বন্ধে সবকিছু বুঝিয়ে বলতে থাকে যে ভবিষ্যৎবাণীতে লেখা ছিল যে একদিন অন্য গ্রহ থেকে কেউ একজন আসবে এবং জোটানের আক্রমণের প্রতিশোধ নেবে আর বেগামিনীর লোকেদের মুক্তি দেবে। এই সমস্ত কথা শুনে রেমি তাদের বলে, আমি নিজে অত্যন্ত একজন ছাপোষা সাধারণ মানুষ, আমার নিজের জীবনেই সমস্যার শেষ নেই, আমি আপনাদের সমস্যা কি করে মেটাবো? কাউকে মারার মতো অত ক্ষমতা আমার মধ্যে নেই, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি এসব করতে পারবো না, তার চেয়ে বরং আপনারা অন্য কাউকে খুঁজে নিন। কিন্তু সেখানকার লোকেরা এতটাই নাছোড়বান্দা যে তারা রেমিকে রাজি করানোর জন্য ওপরে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে দেয় আর বলে, তুমি যদি রাজি না থাকো তাহলে ওপর থেকে নিচে ফেলে দেবো। এটা আবার রিকোয়েস্টের কেমন ধরন? রেমি নিজের প্রাণ বাঁচাতে রাজিও হয়ে যায়। কি করবে বেচারা, উপায়ও ছিল না। এরপর সেখানে একটা ঘরে ঢুকে টেবিলে রাখা একটা তরমুজ হাতে তুলে নিতেই রেমি আবার তার স্টুডিওতে ফিরে আসে। আর ফিরে এসে সে লক্ষ্য করে ঘড়ি আর ফোনে যে তারিখ আর যে সময় দেখাচ্ছে সেটা তার আশেপাশের লোকেদের মানে পৃথিবীর লোকেদের থেকে পুরো আলাদা হয়ে গেছে। রেমি সার্চ নামে তার এক বন্ধুকে সবকিছু খুলে বলে। সার্চ যদিও তার কথা কিছুই বুঝতে পারে না, তবু সে রেমিকে কথা দেয় যে পৃথিবীতে আর কেউ তার পাশে না থাকলেও, তার কথার বিশ্বাস না করলেও সার্চ সবসময় তার পাশে থাকবে। এটা শুনে রেমির মনে একটু ভরসা পায়। এরপর রেমি একটা লাইব্রেরিতে যায়। বেগামিনী নামে ওই জায়গা সম্বন্ধে অনলাইনে কোনো তথ্য আছে কিনা সেটা তাকে দেখতে হবে, কিন্তু সে দেখতে পায় ইন্টারনেটে বেগামিনী নামে কোনো জায়গা সম্বন্ধে কিছুই লেখা নেই। এরপর বেগামিনীর লোকেরা আবার রেমিকে তাদের দুনিয়ায় ডেকে আনে। আসলে তারা ওই কাঠের মালিকদার সাহায্যে বারবার রেমিকে তাদের গ্রহে টেনে নিয়ে যাচ্ছিল। রেমি বুঝতে পারে যে যতক্ষণ না সে তাদের জোটানের হাত থেকে মুক্তি পাইয়ে দেবে ততক্ষণ অবধি রেমির তাদের হাত থেকে মুক্তি নেই। রেমি তাদেরকে বলে, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু আমাকে কথা দাও, তারপর তোমরা আমায় আর বিরক্ত করবে না। বেগামিনীর সব লোকেরা রেমির কথায় রাজি হয়ে যায় আর তাকে একটা বিশেষ ধরনের তলোয়ার দেয়। সবাই রেমির ওপরে ভরসা করলেও এই কপালে তিলক কাটা বুড়োটা এর রেমির ওপরে কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তো যাই হোক, এরপর রেমি সেই কেল্লার বাইরে বেরিয়ে দেখে যে সামনে কিছু পিলার বা স্তম্ভ আছে। সে বাকিদের জিজ্ঞেস করলে তারা বলে যে জোটানের ঠিক করে দেওয়া সেই গন্ডির ওপারে দুজনের বেশি যদি বেগামিনীর লোক যায় তাহলে বজ্রপাত সহ একটা বিশাল ঝড় উঠবে, যাতে তাদের সবার প্রাণ চলে যাবে। মানে তাদের বন্দি করে রাখার জন্য জোটানের লোকেরা তাদেরকে এইসব ভুলভাল বুঝিয়ে রেখে দিয়েছিল। আগেই বলেছি বেগামিনীর লোকেরা প্রচণ্ডভাবে কুসংস্কারে বিশ্বাস করত। রেমি সবটা বুঝতে পারে আর বেগামিনী সবাইকে সেই পিলারের ওই পারে নিয়ে যায় যাতে তারা একটা ভয়হীন মুক্ত জীবন পায়। কিন্তু কিছু দূর আসার পরে জোটানের লোকেরা তাদেরকে ভয় দেখায় এবং তাদের আবার সেই কেল্লায় ফিরে যেতে বলে। কিন্তু রেমি সেই কৃতদাসদের বাঁচানোর জন্য জোটানের দলের সেই দুটো লোকের সাথে লড়াই করতে শুরু করে। রেমি বেগামিনীর লোকেদের সাহায্য করতে বললে বেগামিনীর লোকেরা বলে, এটা একটা পবিত্র যুদ্ধ আর ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনাকে একাই লড়াই করে জিততে হবে। অনেক কষ্টে রেমি জোটানের লোকেদের একজনকে মেরে ফেলে আর অন্যজন এইসব দেখে সেখান থেকে পালিয়ে চলে যায়। এমন একটা লোক যে কিনা এই মুহূর্তের আগে অবধি নিজেকে নিরীহ আর সাধারণ মানুষ মনে করত, সেই রেমি সে জোটানের দলের দুটো বিশাল চেহারা লোকের সঙ্গে যুদ্ধ করেছে, একজনকে প্রাণে মেরে দিয়েছে। এই সবকিছু রেমির ভাবনার বাইরে ছিল। রেমির মধ্যে একটা আত্মবিশ্বাস হঠাৎ করে চলে আসে, সে অনেক কিছুই করতে পারে। জোটানের লোকেদের সঙ্গে যুদ্ধে জিতে যাওয়ার পর বেগামিনীর কিছু লোক এসে রেমিকে খবর দেয় জোটান তার দলবল নিয়ে বেগামিনীর লোকেদের উপরে হামলা করতে আসছে। রেমি তাদের চিন্তা করতে বারণ করে আর কথা দেয়, যতদিন আমি আছি তোমাদের কিছু হতে দেব না। এরপর সে পৃথিবীতে ফিরে, মানে মানুষের কাছে যখন যুদ্ধ করার জন্য কামান বন্দুক কিছুই ছিল না, সেই সময়কার যুদ্ধ সংক্রান্ত কিছু ভালো ভালো বই লাইব্রেরি থেকে নেয় এবং সেগুলো পড়ে বোঝার চেষ্টা করে যে আগেকার যুগে যুদ্ধে জিততে গেলে ঠিক কিভাবে যুদ্ধ করতে হতো, কারণ যুদ্ধ করারও একটা কৌশল থাকে। এবং তারপর সে নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা দোকান থেকে একটা বুলেট প্রুফ জ্যাকেট, মানে যে জ্যাকেট সাধারণত পুলিশ বা সেনাবাহিনীর লোকেদের দেওয়া হয় যেগুলো গুলি আটকাতে ব্যবহার করা হয়, সেই জ্যাকেট কিনে নিল এবং তারপর বেগামিনীতে গিয়ে সেখানকার সব লোককে সবকিছু ভালো করে বুঝিয়ে বলে দেয়। রেমি ঠিক করে যে পরের দিন সকালে তারা যুদ্ধ শুরু করবে আর তাই সেদিন রাতটা সে সেখানেই থাকবে ঠিক করে। কিন্তু তার ছেলের ডাকে তাকে বাড়িতে মানে পৃথিবীতে ফিরে আসতে হয়, কারণ পৃথিবীতে কেউ যদি রেমিকে ডাকে তার অন্তরাত্মা সেই ডাকটা শুনতে পেত। তাই রেমির ছেলের ঘুম ভেঙে যেতে এসে যখন রেমিকে ডাকে, রেমি সেই ডাক শুনতে পায়। বাড়ি ফিরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে বেগামিনীদের থেকে ডাক পাওয়ার অপেক্ষা করতে থাকে, কারণ সে রিমেকিয়েলকে বলে এসেছিল যে 1 থেকে 100 অব্দি গুনবে, 1 থেকে 100 অব্দি গোনার পরে তোমরা আমাকে আবার ডেকে নিও। রেমিকে কেউ ডাকে না ওই গ্রহ থেকে। এরপর সে যখন জামা কাপড় ছেড়ে তাদের দেওয়া সেই তলোয়ারটা পাশে রেখে সোফায় শুয়েছিল, সেই সময় তাকে বেগামিনীর সবাই ডেকে পাঠায়।
বেগামিনিতে এসে রেমি দেখে চারদিকে জোটানের লোকেদের সঙ্গে সেখানে সবাই যুদ্ধ করছে। এরপর রেমি সেই যুদ্ধের বইতে যা যা পড়েছিল সেই অনুযায়ী একটা প্ল্যান বানায় আর সবাইকে বেশি করে গাছের ডাল, দড়ি, পাখির পালক এসব জোগাড় করতে বলে। সে একটা শুকনো হয়ে যাওয়া ফাঁপা গাছের গুঁড়ি এনে যুদ্ধভূমির একপাশে রেখে দেয়। সূর্যের আলো ফোটার আগেই রেমি আর তার অনুগামীরা সব বন্দোবস্ত করে ফেলে। পরের দিন সূর্য ওঠার সাথে সাথে রেমি নিজে জোটানের মানুষদের যুদ্ধ করার জন্য হুঙ্কার দেয়। জোটানের লোকেরা যখন খেপে গিয়ে রেমিকে তাড়া করতে শুরু করে, রেমি দৌড়ে সেই যুদ্ধভূমির ওপরে রাখা সেই গাছের গুঁড়িটার ভেতরে ঢুকে যায়। জোটানের লোকেরা রেমিকে লক্ষ্য করে তাদের প্রায় সব অস্ত্রশস্ত্র ছুঁড়তে থাকে এবং এটা করতে গিয়ে জোটানের লোকেরা একদম নিরস্ত্র হয়ে যায়। এবং এই সময় রেমির কথা মতো বেগামনির বাকি লোকেরা সামান্য গাছের ডাল থেকে তৈরি করা তীরধনুক নিয়ে জোটানের মানুষদের উপরে আক্রমণ করে দেয় আর তাদেরকে হারিয়ে দেয়। জোটানের কিছু লোক কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে জোটানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে একটা জিনিস মনে হতে পারে যে জোটান কেন বাইরে বেরিয়ে এসে যুদ্ধ করলো না? সে তো অনেক বিশাল, সে তো অনেক শক্তিশালী, সে ইচ্ছে করলেই এদেরকে হারিয়ে দিতে পারত, তাহলে সে বাইরে কেন বেরোলো না? আসলে জোটান অনেক শক্তিশালী হলেও তার একটা কমজোর পার্ট ছিল, সেটা হলো সে সূর্যের আলো সহ্য করতে পারত না এবং এই জন্য সে সবসময় একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকে থাকতো। রেমি এটা পরিষ্কার বুঝতে পেরেছিল যে জোটান সূর্যের আলোতেই একমাত্র বেরোতে পারে না এবং এই জন্য বুদ্ধি করে রেমি সকালবেলা যুদ্ধ করার কথা ভেবেছিল এবং সকালবেলায় নিজে সে জোটানের লোকেদের যুদ্ধ করার জন্য ডেকেছিল। আর যেহেতু রেমি অতগুলো লোকের সঙ্গে একা যুদ্ধ করে উঠতে পারবে না, সেই জন্য সে বুদ্ধি করে একটা বড় শক্ত গাছের গুঁড়ির ভেতরে ঢুকে যায়। সেই গাছের গুঁড়িটা এতটাই শক্ত ছিল, জোটানের লোকেরা যে অস্ত্রগুলো ছুঁড়ে মেরেছিল তাতে রেমির কিছুই হয়নি। জোটানের হাত থেকে বেগামিনীর সব লোকেরা মুক্ত পায়। রেমিকে বেগামিনীর লোকেরা নিজেদের রাজা করে। আর যেহেতু রেমি একজন পেইন্টার ছিল, একজন আর্টিস্ট ছিল, সেই জন্য সে নিজের শৈল্পিক গুণকে কাজে লাগিয়ে সেখানে খুব সুন্দর একটা রাজ্য তৈরি করে। রেমির মনে হতে থাকে পৃথিবীতে থেকে সে যা করতে পারেনি এখানে এসে সবকিছু সে পেয়েছে। কত সম্মান, কত ভালোবাসা, এরা তাকে মাথায় তুলে রাখে। তার মনে হয় পৃথিবীতে তাকে তো আর কেউ চাই না। তার নিজের মা, বাবা, ভাই, বোন থেকে শুরু করে স্ত্রী সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপর একদিন রেমির বাড়ির বাইরে রেমির বউয়ের প্রেমিক অ্যান্টোইন তাকে বলে, দেখো, তোমার জন্য তোমার বউ লুসিল আর আমার সম্পর্কটা এগোতে পারছে না, তো তুমি যদি কাইন্ডলি এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য কোনো একটা বন্ধুর বাড়িতে গিয়ে থাকো তাহলে খুব ভালো হয়। এই কথা শুনে রেমি প্রচণ্ড ক্ষেপে যায়। সে অ্যান্টোইনকে মারধর করা শুরু করে এবং চেঁচামেচি শুনে লুসিল বাইরে আসে। শান্ত শিষ্ট রেমি, যাকে কিনা এক গালে মারলে সে আরেক গা লেগেই দিত, এত সরল সাদা মানুষটার এরকম ভয়ানক রূপ দেখে সে অবাক হয়ে যায়। রেমির আশেপাশে সব লোকেরাই আস্তে আস্তে বুঝতে শুরু করে যে রেমি আর আগের মতো নিরীহ গোবেচারা টাইপের নয়। রেমির মধ্যে আলাদা একটা কনফিডেন্স কাজ করে, সে আর কোনো কিছুর প্রতি মাথা নিচু করে চলে না। কিন্তু কথায় বলে, বেশি সুখ বেশি দিন সয় না। না সেটা রেমির ক্ষেত্রে হলো, না সে গ্রহবাসীদের ক্ষেত্রে হলো। সেই গ্রহের লোকেরা একদিন রেমির বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা বলে, আমরা আর আপনার রাজত্বে থাকতে চাই না, আপনি আমাদেরকে দিয়ে অনেক কাজ করান, আপনার থেকে তো জোটানই ভালো ছিল। সেই সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রেমির কথা শুনতে কেউ রাজি না। রেমি পরিষ্কার বুঝতে পারে যে এই গ্রহে তার দরকার ফুরিয়েছে এবং যখন দরকার ফুরিয়ে যায় তখনই মানুষ এরকম করে বলে। রেমি প্রচণ্ড দুঃখ পায়। সে বলে, সত্যি আমি রাজা হওয়ার যোগ্য না, আমার যা করার ছিল আমি করে দিয়েছি, আর তোমরা আমাকে কখনো এখানে ডেকে এনো না। এই বলে সে পৃথিবীতে ফিরে আসে এবং আবার সে তার পুরনো পেশায় ফিরে যায়, যেটা কিনা নষ্ট ছবি ঠিক করার পেশা। এরপর 2 সপ্তাহ কেটে যায়। ডেলফিন নামে একটা মেয়ের সঙ্গে রেমির আলাপ হয়। ডেলফিন রেমিকে খুব পছন্দ করত, হ্যাঁ একটু বেশি পছন্দ করত। আর এই অবস্থায় যখন তারা ছিল, ঠিক সেই সময় রেমিকে অন্য গ্রহ থেকে আবার ডেকে নেওয়া হয়। এই সময় কে ডাকে ভাই? দেখা যায় ওই তিলক কাটা বুড়োটা রেমিকিয়েলকে সে মেরে দিয়েছে এই কারণে, কারণ রেমিকিয়েল রেমিকে খুব ভালোবাসত এবং সেই জন্য সে রেমিকে আবার এই গ্রহে কিছুতেই ডাকতে চায়নি। কিন্তু রেমি না এলে ভবিষ্যৎবাণী পূর্ণ হবে না, সুতরাং রেমিকিয়েলকে প্রথমে সেই তিলক কাটা বুড়োটা মেরে দেয়। এরপর বুড়োটা রেমিকে বলে, আপনি যতক্ষণ না পর্যন্ত ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী সব কাজ শেষ করছেন ততক্ষণ পর্যন্ত আপনার মুক্তি নেই। আপনাকে জোটানকে বধ করতে হবে। আপনি তো শুধু যুদ্ধে হারিয়েছিলেন, ওকে বধ তো করেননি, আর যতক্ষণ না আপনি জোটানকে বধ না করছেন ততক্ষণ কিন্তু আমরা আপনাকে ছাড়বো না। রেমি তাদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে একটা গুহার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না এটাই ছিল সেই জোটানের গুহা। জোটান সেদিন সকালবেলার আলোতে কিছুই করতে পারেনি, কিন্তু আজকে রেমি নিজে জোটানের গুহাতে ঢুকে পড়েছে ভুলবশত। আর এখানে জোটানের শক্তির মোকাবেলা করা প্রায় অসম্ভব। জোটান রেমির উপরে হামলা করে দেয়, কিন্তু রেমি তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগায়। এতদিন তার জীবনে এত সবকিছু হয়ে যাওয়ার পর রেমির কনফিডেন্স কিন্তু এখন অনেকটাই ছিল এবং সে একটা বল্লম নিয়ে সজোরে জোটানের দিকে ছুঁড়ে মারে, আর বল্লমটা গিয়ে সোজা জোটানের বুকের মধ্যে ঢুকে যায়। জোটান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। বেগাবিনী সবাই উৎসবে মেতে ওঠে জোটানের মৃত্যুতে,
কিন্তু এখানেও রেমির জীবনে বিপদের শেষ ছিল না। বেগামিনীর লোকেরা বলে, ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ করার জন্য আমরা সবাই মিলে আপনাকে মারব এবং তারপর আপনার মাংস খাবো। আপনার মধ্যে অসীম শক্তি, অসীম সাহস, অসীম বুদ্ধি, এই সবকিছু তাহলে আমাদের মধ্যে চলে আসবে। আর এটা আমাদের এখানকার নিয়ম। আমাদের এখানে যে সবচেয়ে শক্তিশালী থাকে তাকে আমরা মেরে মাংস খেয়ে নেই, যাতে তার জিনিসগুলো আমাদের মধ্যে চলে আসে। এই বলে সে ওই মালিৎজা নামের যে কাঠের জিনিসটা, যেটা কিনা পৃথিবী আর সেই গ্রহের মধ্যে রেমির যোগসূত্র, অর্থাৎ ওই মালিৎজাটার মাধ্যমে সে পৃথিবী থেকে এখানে আসে এবং এখান থেকে পৃথিবীতে যায়, সেই মালিৎজাটাকে ওই বুড়োটা আগুনে ফেলে দেয়, যাতে রেমি আর কোনোদিন পৃথিবীতে ফিরে যেতে না পারে। রেমি অবাক হয়ে যায়। সে জানতো না যে এখানকার লোকেদের মধ্যে এই কুসংস্কার প্রচলিত আছে যে শক্তিশালী মানুষকে মেরে মাংস খেলে তার শক্তিটা নাকি তাদের মধ্যে চলে যাবে। রেমি প্রাণ হাতে দৌড়ে গিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। আর অন্যদিকে দেখা যায় পৃথিবীতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রতিবারের মতো এবার আর রেমির অন্য গ্রহে যাওয়ার কারণে সময় কিন্তু থমকে থাকে না। সময় যেরকম চলার সেরকমই চলছিল। তাই ডেলফিন রেমির নিথর দেহটা চোখের সামনে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় এবং ভাবে রেমি কোনো একটা কারণে অজ্ঞান হয়ে গেছে। ডেলফিন রেমিকে অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে যায় এবং তার পরিবারকেও খবর দেওয়া হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেও রেমির জ্ঞান ফেরাতে পারে না। আর তখন সেই অন্য গ্রহে লুকিয়ে থাকা রেমিকে সেখানকার মানুষেরা খুঁজে পায়। তারা সবাই মিলে রেমিকে ঘিরে ধরে তার মাংস খাবে বলে। তারা যতই রেমির দিকে এগিয়ে আসতে থাকে, পৃথিবীতে রেমির অবস্থা ততটাই খারাপ হতে থাকে। একসময় ডাক্তার তার পরিবার এবং পরিজনকে বলে দেয় রেমির আর বাঁচার কোনো আশা নেই। ঠিক এই সময় দেখা যায় আরেকটা টুইস্ট। রেমি যেহেতু সেই গ্রহবাসীদের জন্য ভালো কাজ করেছিল, সুতরাং কিছু মানুষ এরকমও ছিল যারা কিনা রেমির সম্পূর্ণ সমর্থক ছিল। তারা সেই বুড়োটাকে চেপে ধরে আর সেই মালিৎজাটা আগুন থেকে তুলে জলে ছুঁড়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে পৃথিবীতে থাকা রেমির শরীরে প্রাণ ফিরে আসে আর সে অন্য দুনিয়া থেকে রেমি উধাও হয়ে যায়। রেমি হাসপাতালে বিছানার উপর ধরপড় করে উঠে বসে। সে একজন ডাক্তারকে সময় জিজ্ঞেস করে আর মিলিয়ে দেখে রেমির ঘড়িতে আবার পৃথিবীর অনুযায়ী সময় দেখাচ্ছে। রেমি বুঝতে পারে যে সে অন্য দুনিয়ায় এখন আর নেই এবং সেখানে থাকা প্রাণীদের হাত থেকে সে মুক্তি পেয়েছে। সবাই চলে গেলে রেমির স্ত্রী রেমিকে বলে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। অ্যান্টনের জন্য আমি তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এত কিছু, এত অপমানের পরে রেমি কি লুসিলকে মেনে নিতে পারবে? সে একটু সময় চেয়ে নেয়। মুভির শেষে দেখা যায় এই ঘটনা ৪৭ দিন পর রেমি তার পুরো পরিবার নিয়ে বার্সেলোনাতে ছুটি কাটাতে গেছে এবং সে তার স্ত্রীর সাথেই আছে। আর অন্যদিকে দেখা যায় সেই গ্রহে বেগামিনীর যেসব মানুষেরা রেমির সমর্থক ছিল, তারা রেমির ত্যাগ এবং সাহসের প্রতি সম্মান জানানোর জন্য রেমির একটা বড় স্ট্যাচু বানিয়েছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভি থেকে আমাদের জীবনে দুটো শেখার মতো বিষয় আছে। এক, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আর মানুষের গুরুত্ব বোঝে না। যেমন রেমির স্ত্রী রেমির গুরুত্ব বোঝেনি এবং সেই গ্রহে বেগামিনীর লোকেরা তাদের প্রয়োজন মিটে যাওয়ার পরে রেমির গুরুত্ব বোঝেনি। আর দ্বিতীয়ত এই মুভিটা যে শিক্ষা দিয়ে যায় সেটা হলো নিজের উপরে কখনো আস্থা হারিও না। দেখো, মুভিতে রেমি যে রকমের মানুষ ছিল, একদম সহজ সরল গো বেচারা টাইপের, কোনো কিছুর প্রতিবাদ করতে পারতো না, নিজের প্রতি নিজের কোনো কনফিডেন্স ছিল না, তখন কিন্তু রেমিকে কেউ পাত্তা দেয়নি। কিন্তু সে যখন একবার ঠিক করলো যে আমি এই কাজটা করে দেখাবো, আমি বেগামিনীর লোকেদের হয়ে লড়বো, তখন থেকে কিন্তু তার মনে নিজের প্রতি একটা নিজের আত্মবিশ্বাস চলে এসেছে যে আমি যে কোনো কিছু করতে পারি। এবং এই আত্মবিশ্বাসের উপর ভর করেই কিন্তু সে বুদ্ধি করে কৌশলে সেই যুদ্ধে জোটানকে হারিয়েছিল এবং দ্বিতীয়বার গিয়েও সে জোটানকে দেখে ভয় না পেয়ে জোটানকে সেখানে বধ করে। তো নিজেকে কখনো ছোট করে দেখো না, এটা মনে রাখবে তোমার কাছে তুমি সেরা, তার ওপরে কেউ নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, না করো তোমার ওপরে, কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।